জীবাণুঘটিত মহামারী ঠেকাতে লিডার্স গ্রুপে ৭ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর। সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে অগ্রাধিকার। রাশিয়ার আগে আসছে চীনের করোনা টিকা। ভারত ছাড়া অন্য দেশ থেকেও অক্সফোর্ডের টিকা আনার উদ্যোগ। সিসিওতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিদেশে নেয়ার আবেদন আসেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে হেফাজতে তাণ্ডবের লক্ষ্য ছিল তালেবানি সরকার গঠন। ৮ বছরে ৬৭ মামলা, 4টির চার্জশিট গঠন। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে মমতা ব্যানার্জির শপথ গ্রহণ আজ। নন্দীগ্রামে ভোট পুনর্গণনা চায় তৃণমূল। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। করোনার চেয়েও বড় বিপদের কারণ হবে ওষুধ প্রতিরোধী জীবাণু, আর এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ঝুঁকিতে পড়বে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল লিডার্স গ্রুপের বৈঠকে যোগ দিয়ে জীবাণুঘটিত মহামারী রুখতে ৭ দফা প্রস্তাবও দিয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যোগ দেন এর কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ বিশ্বকে হতবিহ্বল করলেও বড় ধরনের জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করতে যাচ্ছে জীবাণুঘটিত রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি। এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রাণ প্রকৃতি। এই ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব স্বাস্থ্য ও প্রাণী সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। এর আলোকে বিশ্বসভায় ৭ দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাস্টেইনেবল ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজ, স্বল্প ও মধ্যমায়ের দেশগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে। এই সংকট প্রতিরোধে বিনিয়োগের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজন। এ সময় অ্যান্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি, বিপণন ও ব্যবহারে সাশ্রয়ী ও উন্মুক্ত নীতি গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশে কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার নিশ্চিতে সরকার ৬ বছরের জাতীয় কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে এবং ARC-তে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগও নেওয়া হয়েছে। মানব স্বাস্থ্য, গবাদি পশু, মৎস্য ও কৃষি খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার আগে আসছে চীনের করোনার টিকা। ঈদের আগে উপহারের চালান, তারপর বাংলাদেশের কেনা টিকা পাঠাবে বেইজিং। তবে 10 দিনের সরকারি ছুটি চলায় রাশিয়া থেকে টিকা আসতে কিছুটা দেরি হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া অক্সফোর্ডের টিকা ভারত ছাড়া অন্য দেশ থেকে আনার চেষ্টাও চলমান আছে। ভারতের সেরাম থেকে টিকা আসতে দেরি হওয়ায় চীন ও রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। পাশাপাশি নেওয়া হচ্ছে দেশেই উৎপাদনের প্রস্তুতি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন থেকে উপহারের টিকা আসবে আগামী সপ্তাহেই। আশা করা যায় 12 তারিখের মধ্যে, ঈদের আগেই এই 5 লাখ এটা চলে আসবে। চীনেরও বহু লোক এখানে কাজ করে, তো যেটা পাবো তা এখন চীনের লোকরা ইউজ করবে। রাশিয়া থেকে কেনার টিকার সর্বশেষ অবস্থাও জানান তিনি। 10 দিন ব্যাপী রাশিয়াতে ছুটি, এই জন্য একটু দিলে হচ্ছে, যেমন ছুটি তাদের। টিকাটা আগে থেকে তৈরি করে স্টোর করে রাখে না, এটা আপনি অর্ডার দিলে তখন বানায়। হ্যাঁ, তো এই জন্য একটু সময় লাগবে। আমরা নতুন অর্ডার দিয়েছি, সময় লাগতেছে। ঘাটতি মেটাতে ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে অক্সফোর্ডের টিকা আনার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে। আমেরিকা আমরা শুনলাম যে তাদের অনেক টিকা, এই অ্যাস্ট্রাজেনেকাই প্রায় 60 মিলিয়ন ওরা এক্সট্রা আছে, তারা ওটা ইউজ করতেছে না। সো এটা শোনার পর আমরা তাদের রিকোয়েস্ট করেছি। আমরা এমনিতে চাইছিলাম আমরা ভ্যাকসিন, তো ভ্যাকসিনটা এখনও তারা ফাইনাল বলে নাই।
আমাদের কাছে একটা তথ্য আসলো যে ইউরোপিয়ান অনেকগুলো দেশ এই অ্যাস্ট্রাজেনেকা ট্যাবলেট ভ্যাকসিন আছে, কিন্তু তারা ইউজ করতেছে না। তো ওগুলো আমরা আনতে পারি কিনা। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠান নানা দেশ থেকে টিকা আমদানির চেষ্টা করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 61 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 36 এবং নারী 25 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 11,705 জনের। 420টি ল্যাবে 24 ঘন্টায় 21,984 নমুনা পরীক্ষায় 1,914 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,65,596 জনে। সুস্থ হয়েছেন আরও 3,870 জন। এ নিয়ে মোট সুস্থ 6,95,032 জন। এবারে লকডাউন পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে আজ লকডাউনের সার্বিক চিত্র সকাল থেকে কেমন দেখছেন এবং ঈদের আগে শপিং মলগুলোতে বিশেষ কি কোনো সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে? লকডাউনের পরিস্থিতি যেটা বলি, দেশব্যাপী করোনা মহামারী ভাইরাসের কারণে প্রথম দিকে যে লকডাউনে যে কড়াকড়ি ছিল সেটা কিন্তু এখন কিন্তু সে অবস্থাতে নেই। এখন লকডাউন অনেকটাই কিন্তু ঢিলে ঢালাভাবে চলছে। আর মার্কেটগুলোতে গত বছর করোনাকালীন সময়ে মার্কেট খোলার পর আমরা যেসব বিধিনিষেধ পালন করতে দেখেছি, অর্থাৎ যেসব স্বাস্থ্যবিধি মানতে দেখেছি, এবছর কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে না। কারণ গত বছর প্রত্যেকটা মার্কেটের সামনে কিন্তু জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছিল এবং প্রত্যেকটা মার্কেটের সামনে হাত ধোয়ার জন্য সাবান, পানি এগুলির ব্যবস্থা ছিল। এবছর কিন্তু তার কোনো কিছু নেই, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু নেই। এর বাইরে যদি আমাদেরকে দর্শকদেরকে দেখায়, আমি এখন আছি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকাতে। এখানে যেসব মানুষজন চলাচল করছে তার অনেকেই কিন্তু মাস্ক ব্যবহার করছে না, অর্থাৎ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই উদাসীন রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্নভাবে বলা হয়েছিল, কিন্তু যাদের জন্য বলা সেই সাধারণ মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করছে না, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা মানতে কিন্তু তাদের চরম অনীহা লক্ষ্য করা গেছে। আর এ বিষয়ে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার জন্য ভ্রাম্যমাণ আদালতের যে ব্যবস্থা ছিল সেটা চলমান আছে, কিন্তু যারা জরিমানা দিচ্ছে তারাও পরবর্তীতে কিন্তু আবারও সেই মাস্ক ছাড়াই বের হচ্ছে। অর্থাৎ মোটা দাগে বলা যায় জেলার অধিকাংশ জনসাধারণই কিন্তু অনেকটাই অসচেতন এবং দায়িত্ব নিয়ে আচরণ করছে না, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে যেটা বলা হচ্ছে, তারা বারবার বলছে যে স্বাস্থ্যবিধি না মানলে সামনে ভয়াবহ অবস্থা হতে পারে এবং তারা এই বিষয়টি জনগণ মাঝে পৌঁছানোর চেষ্টা করছে। মূলত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। টাঙ্গাইলে লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসনের অবস্থা স্থিতিশীল, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। সোমবার বিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিএনপি মহাসচিব জানান, সিসিইউতে নেয়ার পর চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল, তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন এবং তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিসিইউতে নেয়ার আগে ও পরে খালেদা জিয়ার যত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার সবগুলো ফল পর্যালোচনা করে চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে মেডিকেল বোর্ড। ওনার সমস্ত যে সকল পরীক্ষা গতকালকে করানো হয়েছিল এবং আজকে সকালেও করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন, সেগুলোর ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার প্রোগ্রেস ওনারা দেখেছেন। উনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি গতকালকে যে অবস্থায় ছিলেন
এখনও উনি ঠিক একই অবস্থাতেই আছেন, চিকিৎসা চলছে। 11 এপ্রিল করোনা শনাক্তের পর বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। 14 দিন পরও তার করোনা নেগেটিভ না আসায় 27 এপ্রিল ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার এখতিয়ার সরকার নয়, আদালতের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এ বক্তব্যে ভিন্ন মত অ্যাটর্নি জেনারেলের। তিনি বলছেন, নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া, তাই বিদেশ যাত্রার সিদ্ধান্ত সরকারের হাতেই। শ্বাসকষ্টের কারণে করোনা আক্রান্ত খালেদা জিয়াকে সিসিইউতে নেয়ার পর আবারও আলোচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার প্রসঙ্গ। এর মধ্যে বিএনপি প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলছেন, দেশে তার চিকিৎসার ব্যবস্থা থাকার পরও বিদেশ নিতে চাওয়া অবান্তর। এই করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম, এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়। সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিদেশ নেয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের। আর এ নিয়ে তেমন কোনো আবেদন না পাওয়ার কথাও জানান তিনি। কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে, এইটা একটা কোর্টের ব্যাপার। এটা মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। তবে এ বক্তব্যে ভিন্ন মত অ্যাটর্নি জেনারেলের। তিনি বলছেন, সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া, তাই বিদেশ যাত্রার সিদ্ধান্তও সরকারের হাতেই। চাইলে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন। সরকারি সিদ্ধান্তে ওনাকে 401 অনুযায়ী ওনাকে ছাড়া মুক্তি দেওয়া হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে এখন যা করতে হয় সরকারই তো করবে, 401-এর অধীনেই তো করবে সরকার। শর্ত সব তো সরকারই দিবে। যদি উনার যদি পরিস্থিতি করে এবং সরকার বিবেচনা করে, তাহলে সরকার নিজেও করতে পারবে। অত যদি আইনে থাকে তাহলে সেটা কোর্টের কাছে যাবে, এটা সরকার সিদ্ধান্ত নিবে। 11 এপ্রিল করোনা আক্রান্তের পর 27 এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এসে আরো যা দেখবেন। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার চার্জশিট জমা আজ, এখনও পলাতক অন্যতম আসামি নোমান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নিতে পারে বলছে ইউজিসি, অসচ্ছল শিক্ষার্থীদের নিয়ে শঙ্কা। 2013 সালের 5 মে হেফাজতের তাণ্ডবের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটিয়ে তালেবানি সরকার গঠন। আর এই ঘটনায় দায়ের করা মামলাগুলোতে বিএনপি জামায়াতের সম্পৃক্ততার দালিলিক প্রমাণ পেয়েছে পুলিশ। 5 মে তাণ্ডবে মামলা হয়েছে 67টি, চার্জশিট দেওয়া হয়েছে মাত্র 4টির। 2013 সালের 5 মে শাপলা চত্বরে জমায়েত ও ঢাকা অবরোধ করে ব্যাপক সহিংসতা চালায় হেফাজত। সেদিন ভোর থেকেই রাজধানীর প্রবেশপথগুলোর দখলে নেয় সংগঠনটির নেতাকর্মীরা। উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী, দক্ষিণে কাশপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশ মুখেই অবস্থান নেয় কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। দুপুরে সংঘর্ষ হয় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ অফিসের সামনে। সন্ধ্যার পরও চলে সহিংসতা, ঘটে হতাহতের ঘটনা। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ বলছে 5 মের তাণ্ডব ছিল সরকার পতনের। মামলাগুলো তদন্ত প্রায় শেষ, অভিযোগপত্র দেওয়া হবে শীঘ্রই। তৎকালীন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড ছিল মূলত সরকার পতনের জন্য, এবং সেই সরকার পতনের জন্য তৎকালীন বিএনপি জামাতের যে সংশ্লিষ্টতা, এটা কিন্তু এভিডেন্সিয়ালি আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশড। তো সেগুলোর মাধ্যমে আমরা মামলা চার্জশিট দাখিল করব। সেদিন হেফাজত মসজিদে আশ্রয় করে বোমা হামলা ও সহিংসতা চালিয়েছে বলেও অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর। মামুল হক সহ তারা সবাই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে। শুধু ঢাকাতেই প্রায় 67টি মামলা হয়েছে,
এর মধ্যে 4টি মামলায় চার্জশিট দাখিল হয়েছে, সেটা এখন বিচারাধীন আছে। বাকি মামলাগুলি এখন তদন্তাধীন আছে। 2013 সালের মামলায় হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরে দেয়া 164 ধারা জবানবন্দিকে গুরুত্ব দিয়ে তদন্ত এগুচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাকে আরও 6 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকে 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। নাশকতার 3 মামলায় 2 দফা টানা 14 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আবারও আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। ওই দিন 26শে মার্চের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় 2 মামলায় আরও 17 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো হয় 6 মামলায়, আর 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠানো হয় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তদন্তের স্বার্থেই তার এই রিমান্ড। মামুনুল হক নিজে উপস্থিত থেকে সে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সরকারকে তারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজ পড়তে গিয়েছিল বাইতুল মুকাররমে তাদেরকে সেখানে পিটিয়ে তারা বের করে দিয়েছে, তারা সেখানে বোমাবাজি করেছে এবং মানুষের তারা ক্ষতিগ্রস্ত করেছে। মামুনুলের আইনজীবীর দাবি, নাশকতার স্থানগুলোতে উপস্থিত না থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য বারবার রিমান্ডে নেওয়া অযৌক্তিক। একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন, যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে 2 দফা রিমান্ডে হেফাজতের তাণ্ডব, কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের সহিংসতায় ব্যবহার, 2 নারীর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করা সহ সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন মামুনুল হক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি বন্ধ ও কওমি মাদ্রাসা খুলে দেয়া সহ 4 দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির নেতারা। হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জেহাদি জানান, এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার রাত 12টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির সরকারি বাসভবনে যান হেফাজতের 5 নেতা। গত রোববার রাতেও হেফাজতের সাবেক 2 যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। 26শে মার্চ সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার আসামি হয় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ নানা পর্যায়ের বেশ কয়েকজন নেতা। যেসব উলামা একরামরা গ্রেফতার, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, আর হয়রানি, হাটাজারি, বিবাড়িয়া বিভিন্ন জায়গায় যে হয়রানি হচ্ছে এগুলি বন্ধ করার জন্য আমরা আবেদন করছি। আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছেন। সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তরুণ রায়হান হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত। প্রায় 6 মাস তদন্ত শেষে আজ চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। গত বছরের 11ই অক্টোবর আখালিয়া এলাকার রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার হত্যা মামলা করেন। এতে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনা সিসিটিভি ফুটেজ লোপাট করা আবদুল্লাহ আল নোমান এখনও পলাতক। করোনা মোকাবিলায় মাঠে তেমন কার্যক্রম নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ভ্রাম্যমাণ আদালতের ছোটখাটো অভিযানের মধ্যেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম। তবে দুর্যোগ মন্ত্রণালয় সহ বেশ কিছু সরকারি দপ্তর থেকে পাওয়া অর্থ দিয়ে নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে 2 সিটি কর্পোরেশন। করোনা মোকাবেলায় মহাখালীতে মার্কেটের পরিবর্তে হাজার শয্যার এই হাসপাতাল তৈরি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সম্প্রতি হাসপাতালের জন্য 2টি অ্যাম্বুলেন্স এবং একটি মরদেহবাহী গাড়ি দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশন বলছে, দুস্থ ও অসহায় মানুষদের জন্য এরই মধ্যে প্রায় 2 কোটি টাকা 72 কাউন্সিলরকে দেওয়া হয়েছে।
সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মার্কেটগুলোতে আরও তৎপরতা চালানোর কথা বলছেন উত্তর ঢাকার মেয়র। এটা হুমড়ি খেয়ে পড়ছে। আমরা দেখেছি ভাইরাল হয়েছে কিছু কিছু বসুন্ধরা সিটির মতন জায়গাতে কেউ ভাইরাল হয়ে গিয়েছে এটা থেকে। সুতরাং মেসেজ কিন্তু সবাইকে বুঝতে হবে যে আজকে ইন্ডিয়ান খোদা না করুক যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যদি এখানে আসে, এবং এটা কিন্তু একটা অসম্ভব ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের জন্য। সেই ধরনের একটা অভিযান আমরা চালাবো, বিভিন্ন দোকান আমরা বলে যাব না কোথায় যাব আমরা। সুতরাং আমরা যদি দোকানটাকে যদি কন্ট্রোল করতে পারি, আমরা কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোল হতে পারে আমাদের বলে মনে করি আমরা। মাঠ পর্যায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট মাত্র 2 জন। ফলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না দক্ষিণের নগর কর্তৃপক্ষ। মার্কেট খুলে দেওয়ার পর মাঠ পর্যায়ে অভিযানও কমে গেছে। দোকানপাট খুলছে, জনগণ বাইরে বেরোচ্ছে। আমরা এর পরে যদি দোকানপাট খোলা থাকে সেক্ষেত্রে আমরা হয়তো রাত্রে অভিযান ঠিক না, আমরা যে তাদেরকে বোঝাচ্ছি যাতে দোকানপাটটি সঠিকভাবে বন্ধ করে। 2 জনকে দিয়ে আসলে পুরো অঞ্চল কভার করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা মনে করি যে সিটি কর্পোরেশনে যদি আরও কিছু ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যেত, তাহলে আমার মনে হয় যে আরও বেশি ইফেক্টিভভাবে সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সাথে সিটি কর্পোরেশনও কাজ করতে পারত। দক্ষিণ সিটি কর্পোরেশনে এসেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের 50 লাখ টাকার অনুদান। সেই টাকা দিয়ে শিশু খাদ্য কিনে বিতরণের ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চাইলে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে পারে, কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ফোন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় জটিলতা থেকেই যাচ্ছে। ছাত্র প্রতিনিধিদের অভিযোগ, মহামারীর সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করলেও ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন বা ব্যক্তিগত কম্পিউটার না থাকায় অনেক শিক্ষার্থী এর বাইরে। অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে স্মার্টফোন কিনতে সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মোবাইল দেওয়ার বিষয়ে একদমই কোনো মোবাইল দিবে বা মোবাইলের জন্য লোন দিবে এই ধরনের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। এরকম কোনো প্রস্তাবের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়েনি। ছাত্র প্রতিনিধিরা বলছেন, করোনার কারণে বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বাজেটের অনেক টাকাই ব্যয় হয়নি, তাই ঋণ না দিয়ে শিক্ষার্থীদের ওই টাকা সহায়তা হিসেবে দেওয়ার দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অনুদান থেকেই, এমনকি এটিও সম্ভব ছিল যে ঋণ না দিয়ে শিক্ষার্থীদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে টাকা প্রদান করা, সেটিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব ছিল বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ফোন কেনার জন্য ঋণ দেওয়ার কাজ চলছে। আবেদন করলে সে আবেদন যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কমিটি, আমাদের হিসাব অফিস যেখানে আছে, তখন তারা সেই লোন দিয়ে দেবেন যে শিক্ষার্থীরা নিতে চায়। মঞ্জুরি কমিশন বলছে, টাকা ছাড় হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ফোন পেয়ে গেলে অনলাইনে পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদেরকে মোবাইল কেনার জন্য অর্থ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে। করোনার টিকা দেওয়ার কাজেও তেমন কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বিরতির পর ফিরে আরও যা দেখবেন। করোনায় লোকসানের কারণে বন্ধের মুখে সিরাজগঞ্জের 1/3 তাঁত, বেকারত্বের সংখ্যায় হাজারো শ্রমিক। এবং পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি, মাহরেজের জোড়া গোল। নামবিভ্রাটে বিনা দোষে প্রায় 17 মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন কক্সবাজারের হাসিনা বেগম। আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে ছাড়া পান তিনি। মাদক মামলায় 6 বছর সাজাপ্রাপ্ত হাসিনা আক্তার নামে অন্য এক নারীর বদলে 2019 সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ। সম্প্রতি এক আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত পুলিশ ও কারাগারের প্রতিবেদন যাচাই শেষে তাকে মুক্তির আদেশ দেন। মুক্তির পর বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের শাস্তি দাবি করেন হাসিনা বেগম।
আমার অনেক ভালো লাগেছে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি হবে? আমি যে 17 মাস কেন জেল কেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলো সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। যারা এটার জন্য দায়ী পুলিশ, তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো যেন আইনি প্রতিকারে মহিলা পায়, এবং যারা এটার জন্য দায়ী তাদের ব্যাপারে যেন আইনি অ্যাকশন নেওয়া হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে সে যে দীর্ঘদিন ধরে জেলে আছে, তার যে ক্ষতি হয়েছে, সে একটা ক্ষতিপূরণ আমরা দাবি করব। করোনা মহামারীতে আর্থিক মন্দার মধ্যেও বিক্রি বেড়েছে এয়ার কন্ডিশনারের। ব্যবসায়ীরা বলছেন অসহনীয় গরম আর জীবনমানের উন্নয়নের ফলেই চাঙা এসির বাজার। চলতি বছরের প্রথম 3 মাসে এসির বিক্রি বেড়েছে যে কোনো সময়ের তুলনায় 30%। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা তরিকুল ইসলাম রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে 3 সদস্যের পরিবারের জন্য কিনেছেন 1 টনের এসি। বেতন বেশি না হলেও এসি কিনতে সাহায্য করেছে ব্যাংকের কিস্তি সুবিধা। শুধু উচ্চবিত্তরাই নয়, তার মতো অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারও বেড়েছে এয়ার কন্ডিশনের ব্যবহার। রমজান মাস, সেখানে সারাদিন রোজা রাখার পরে আপনার নামাজ পড়তে হয়। এত গরমের মধ্যে আসলে বাসায় একটু কমফোর্টের প্রয়োজন। সেই কমফোর্ট থেকেই আমরা এই করোনার মধ্যেও রিস্ক নিয়ে আমরা আসছি। মূল কারণটা এখন আর কি প্রচণ্ড গরম, এটার জন্য আর কি এসির চাহিদাটা। আর করোনার জন্য এসিটা না চালানোই ভালো, কিন্তু তারপরে গরমের জন্য প্রয়োজন হয়। ব্যবসায়ীরা বলছেন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এবং দাম তুলনামূলক নাগালে আসায় বড় হচ্ছে এসির বাজার। কয়েক বছর আগেও সাধারণ মানের 1.5 টনের এসির দাম ছিল 60,000 টাকার বেশি, যা এখন 30 থেকে 35,000 টাকায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে চীন থেকে আমদানি করা বিভিন্ন এসি বাজারে প্রতিযোগিতা তৈরি করেছে। করোনার জন্য আমরা হচ্ছে যে বিক্রির জন্য আপনার হলো যে ভালো ডিসকাউন্ট দিয়েছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, প্লাস হলো যে ক্রেডিট কার্ড ইএমআই ব্যবস্থাটাও আছে, হায়ার সেলের ব্যবস্থাটাও আছে আপনার। ওই দিয়ে আর কি যে কাস্টমারকে ভালো সুবিধা দিয়ে আমরা মানে আমাদের বিক্রিটা আর কি যে করার জন্য চেষ্টা করছি। নগর সভ্যতার কারণে আমাদের যে তাপের যে একটা বিষয়, তাপমাত্রার ইস্যু, এটা কিন্তু দেখতে পাচ্ছেন এবছরও আমরা কিন্তু দেখতেছি যে বৃষ্টিপাত কম, তাপমাত্রা বেশি। এই বৈশ্বিক উষ্ণতার কারণে এসির মতো প্রোডাক্টের সারা বিশ্বব্যাপী যে ক্রমবর্ধমান যে চাহিদা, সেটা বাংলাদেশেও বেড়ে চলেছে। এয়ার কন্ডিশনার উৎপাদকদের তথ্য মতে 2019 সালে দেশে এসি বিক্রি হয়েছিল 4.5 লাখ ইউনিট, টাকার অঙ্কে যা 5,000 কোটি টাকারও বেশি। গত বছর দীর্ঘ লকডাউনে ব্যবসা না হলেও এবছর থেকে ভালো বিক্রির আশা ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় লোকসানের কারণে বন্ধ হওয়ার মুখে সিরাজগঞ্জের 1/3 তাঁত। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় হাজারো শ্রমিক। লকডাউনের কারণে একদিকে যেমন বিক্রি কম, অন্যদিকে ব্যাহত হচ্ছে উৎপাদন, পাশাপাশি বেড়েছে রং ও সুতার দাম। এ অবস্থায় শিল্পকে বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি ব্যবসায়ী নেতাদের। তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, বেলকুচি ও উল্লাপাড়া এই শিল্পের জন্য সবচেয়ে সমৃদ্ধ। এই জেলার তাঁতের শাড়ি আর লুঙ্গি দেশের গণ্ডি পেরিয়ে বিক্রি হয় পার্শ্ববর্তী দেশ ভারতেও। তবে করোনা মহামারীতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই শিল্প। উৎপাদিত পণ্য বিক্রি কমে গেছে, অন্যদিকে বেড়েছে রং, সুতাসহ উপকরণ ও উৎপাদন খরচ। লোকসানের কারণে এরই মধ্যে জেলার 1/3 তাঁত বন্ধ হয়ে গেছে। বাস বন্ধ থাকে, হাট লাগতে দেয় না, হাটে পুলিশ গেলে আমরা তুলে দেয়, এই জন্য আমরা হাট করতে পারি না, আমরা ব্যাগটা বন্ধ রাখি। মেশিনগুলা বন্ধ হয়ে আছে, এই মেশিনগুলা যদি আবার চালু করা যায়, এর পিছনে আবার নতুন করে টাকা লাগবে। এই টাকাগুলো তো দেওয়ার মতো মানুষ নাই বা আমাদেরও সমর্থ নাই। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় হাজারো শ্রমিক। এক কার্টন সুতা 10,000 11,000 পারছে, রঙের দাম 3,000 পারছে। এখন মহাজন তো ফ্যাক্টরি বলে দিতেছে। এখন আমরা কাজ করে কোন জায়গায় কাজ করবো? গাড়ি বন্ধ হয়ে গেলে আমরা গরিব মানুষ কেমনে চলমু, কই যামু, কোথায় যা দাঁড়ামু, আমরা কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। আমরা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ী নেতারা। সরকারের কাছে অনুরোধ করব তাদের প্রণোদনা দেওয়া হোক এবং সহজ শর্তে ঋণ দেওয়া হোক, অন্তত এই তাঁত শিল্পটাকে ধরে রাখার জন্য। তা নাহলে একসময় এই তাঁত শিল্প কিন্তু বিলুপ্তির পথে যাবে। তাঁত শিল্প রক্ষায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
যদি বন্ধ থাকে তাহলে সুতায় কেটে ফেলে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং শ্রমিকদের জন্য খুবই কষ্ট হয়। সুতরাং আমাদের তাদেরকে লোনের আওতায় আনার জন্য কিন্তু আমরা বলা হয়েছিল এবং লিখিত আমরা দিয়েছি এবং আমাদের সচিব মহোদয় আশ্বস্ত করেছেন। সিরাজগঞ্জে ৩ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অনাবৃষ্টি ও খালবিলে পানির অভাবে বিপাকে নড়াইলের পাট চাষিরা। পানি না থাকায় কমেছে পাটের ফলন ও বাড়ছে পোকামাকড়ের আক্রমণ। খেতে বাড়তি সেচ দিতে হচ্ছে বলে বাড়ছে উৎপাদন খরচও। ফলে চলতি মৌসুমে ব্যাপক লোকসানের আশঙ্কা চাষিদের। নভেম্বর থেকে আর বৃষ্টির দেখা মেলেনি নড়াইলে। মাঝে মধ্যে আকাশে মেঘ জমলেও হচ্ছে না বৃষ্টি, শুকিয়ে গেছে মাঠ ঘাট। এ অবস্থায় বিপাকে পড়েছেন পাট চাষিরা। পানির অভাবে ঠিকমতো বড় হচ্ছে না গাছগুলো এবং বাড়ছে পোকামাকড়ের আক্রমণ। দেখা দিয়েছে উৎপাদন কমার আশঙ্কা। অনেকে জমিতে সেচ দিলেও বাড়ছে উৎপাদন খরচ। গত বছর দুইবার থেকে 3 বার সেচ দিছি, এইবার আর মৌসুমে মনে করেন যে 3 থেকে 5 বার দেওয়া হয়ে গেছে। এই পোকাগুলো পাটের পাতা খেয়ে যাচ্ছে, খাইয়ে ওর ভিতরে ইতে করতেছে। আর আপনার ওই সেচ না দেওয়ার কারণে পাট আস্তে আস্তে কি ছোট হয়ে যাচ্ছে। আপনার এই তেল খরচ বেশি লাগতেছে, পাকে মনে করেন যে পোক মাকড়ের সমস্যা বেশি, নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকের। তবে পাটের উৎপাদন যাতে না কমে সে লক্ষ্যে চাষিদের নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। মাইটের আক্রমণ দেখা যাচ্ছে। আমরা কৃষকদের সাথে থেকে পাশে থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদেরকে মাইট দমনের জন্য যে সমস্ত ব্যবস্থা সে ব্যবস্থাপনার নির্দেশনা আমরা দিয়েছি। চলতি বছর নড়াইলে 22,400 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে ঈদ কেনাকাটা জমে উঠলেও অন্যান্য বছরের তুলনায় তা অনেকটাই কম। এবার দেশি পোশাকের চাহিদাই বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। পছন্দসই পোশাক আর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে করোনা পরিস্থিতিতে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। করোনার কারণে গেল বছর ঈদের সময় বন্ধ ছিল শপিং মল, এবছরও তা ছিল অনিশ্চিত। তবে শেষ মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে শপিং মলগুলো খোলার অনুমতি পাওয়ার পর সিলেটে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবার দেশি পোশাকেই আগ্রহ বেশি ক্রেতাদের। ভিড় বেড়েছে দেশি বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে। এসব দোকান ঘুরে পছন্দের কেনাকাটা সারছেন তারা। অন্যবারের তুলনায় এবার কালেকশনটা একটু কম এবং তুলনামূলকভাবে দামগুলো বেশি। বাচ্চাদের জন্য নিছি, পাঞ্জাবি নিয়েছি, তারপরে নর্মালি ড্রেসও নিছি, এটা এবং শাড়ি নিব আর কি। ভালোই লাগছে, কিন্তু আমি বেশি কিছু কিনে নাই, শুধু পাঞ্জাবি 2টা কিনছি। বিক্রেতারা বলছেন এখনও পুরোদমে কেনাকাটা শুরু হয়নি। ঈদের 2-1 দিন আগে বিক্রি বাড়ার আশা তাদের। সবাই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই শোরুমে ঢুকতেছে, স্বাস্থ্যবিধিও মানতেছে। আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চ সচেতন থেকে ব্যবসা পরিচালনা করার জন্য। বেচা কিনাটা একটু কম, জানি না কি হবে, তা আল্লাহ জানেন। আর বর্তমান পরিস্থিতি বোঝা যান না কি হবে। গত বছরের তুলনায় এই বছর মোটামুটি ভালো আছে। আর এরপরেও প্রোডাক্টগুলো বেশিরভাগ সুতি শাড়ি চলে, তাঁতের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি ওগুলো চলে। শপিং মলগুলোতে অনেকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই। বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। বিষয়গুলো তদারকি ও কেনাকাটা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে কাজ করছে পুলিশ। সাদা পোশাকে আমাদের ডিউটি বন্টন রয়েছে। এছাড়া বিভিন্ন টার্মিনাল, স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও আমাদের নিয়মিত ডিউটি রয়েছে এবং শপিং মলগুলিতে যাতে স্বাস্থ্যবিধি ওরা মেনে চলে তারা ব্যবসা পরিচালনা করে তাদেরকে আলোচনা এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। শপিং মলে জনসমাগম বাড়ায় করোনা সংক্রমণ ঝুঁকিও বেড়েছে। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সংবাদের সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 3য় মেয়াদে আজ শপথ নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কোভিড সতর্কতা মেনে রাজভবনে শপথ নেবেন তিনি। সোমবার ভারতের স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে 9 মে। আর বৃহস্পতি ও শুক্রবার শপথ নেবেন দলের বিজয়ী বিধায়করা। সোমবার দলীয় কার্যালয়ে বৈঠক শেষে মমতা জানান, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া নেতারা ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। বিধানসভার স্পিকার হতে যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
ওই আসনে বিজেপি শুভেন্দু মুখার্জির কাছে হেরে যান মমতা ব্যানার্জি। একদিনে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হলো ভারতে। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 3,786 জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 3,82,000। এদিকে বিশ্বে একদিনে 13,500-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত 7,75,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 32,40,000। আক্রান্তের সংখ্যা 15,49,00,000-এর বেশি। একদিনে ভারতের পর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে 3,025 জনের। সেখানে নতুন করে শনাক্ত 69,000-এর বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 834 জন। আগামী শীতে আরেক দফা সংক্রমণের শঙ্কায় দেশটির বিশেষজ্ঞরা। অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনাকে গণহত্যা বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদের একটি আদালত। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে ব্যর্থ হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারকে ভৎসনা করেছে দিল্লির হাইকোর্ট। এদিকে ভারতে করোনা নিয়ন্ত্রণ লকডাউনের ওপর জোর দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। প্রয়োজন অনুযায়ী মিলছে না অক্সিজেন। এই অবস্থায় দিল্লিতে বাড়ছে করোনায় মৃত্যু। শেষমেশ আদালতের দ্বারস্থ হতে হয় হাসপাতালগুলোকে। দিল্লির হাইকোর্টের নির্দেশ ছিল সোমবার মধ্যরাতের মধ্যে 700 মেট্রিক টন অক্সিজেন সরবরাহের। এতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার শোকজ নোটিশ পাঠানো হয় কেন্দ্রীয় সরকারকে, যাতে অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়ে বলা হয় উট পাখির মতো সরকার বালিতে মুখ গুজে থাকতে পারলেও আদালত তা পারে না। মঙ্গলবার পর্যন্ত অক্সিজেন সংকটে দিল্লিতে মৃত্যু হয়েছে অন্তত 40 জনের। রোগীর চাপ সামলাতে ও অক্সিজেন সংকট মোকাবেলায় সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে রাজ্য সরকার। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে লকডাউন সহ বিভিন্ন রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া দেশজুড়ে লকডাউন দিতে চাপ বাড়ছে সরকারের উপর, যদিও অর্থনীতি বাঁচাতে এ পথে হাঁটতে রাজি নয় মোদী সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াদ মাহরেজের জোড়া গোলে সিটিজেনদের জয় 2-0 ব্যবধানে। চোটের ছোবলে মাঠে নামা হয়নি পিএসজি তারকা কিলিয়ান এমবাপের। সেই সুযোগে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে দেরি করেনি স্বাগতিকরা। খেলার 11 মিনিটে গোলরক্ষক এডারসনের দুর্দান্ত গোলকিক থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। পরের গোলটিও হয় কাউন্টার অ্যাটাকে। এ গোলে মাহরেজকে অ্যাসিস্ট করেন ফোডেন। শেষ দিকে পিএসজির হতাশা বাড়িয়েছেন অ্যানহেল ডি মারিয়া। মেজাজ হারিয়ে দেখেছেন লাল কার্ড। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেওয়া শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের জন্য সাকিব ও মুস্তাফিজকে দ্রুত ফেরাতে চায় বিসিবি। তবে এই দুজনের কোয়ারেন্টিনের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জমে ওঠা ক্রিকেট উৎসবে হঠাৎ বিরতি। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ে কোভিড পজিটিভ হবার পর স্থগিত হয় কলকাতা বেঙ্গালুরু ম্যাচ। আর কলকাতার সঙ্গে শেষ ম্যাচ খেলায় দিল্লির ক্রিকেটাররা যান কোয়ারেন্টিনে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় চেন্নাই শিবিরে কোভিড হানা দিলে। এখন পর্যন্ত সংক্রমণ ঘটেছে মোট 4 দলে। তীব্র সমালোচনা অগ্রাহ্য করে আর খেলা চালিয়ে যাবার আত্মবিশ্বাস থাকে না বিসিসিআই এর। আসে স্থগিতের ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অন্যরকম সংকটে বিদেশি ক্রিকেটাররা। ভারত থেকে অস্ট্রেলিয়ায় ঢোকার আগে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। কোয়ারেন্টিন শর্তে অনিশ্চয়তা আছেন ইংল্যান্ড, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। আলোচনায় বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজও। 23 মে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার 4 দিন আগে দেশে ফেরার কথা ছিল 2 টাইগারের। সে কারণে কোয়ারেন্টিন শর্ত শিথিলে কাজ করছিল বিসিবি। এখন আইপিএল স্থগিত হওয়ায় আগেই ফিরতে পারবেন 2 ক্রিকেটার। নিশ্চিত করেছে বিসিসিআই, সব বিদেশি ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হবে। বিসিবির প্রধান নির্বাহী এরই মধ্যে কথা বলেছেন সাকিব, মুস্তাফিজের সঙ্গে। আইপিএল অথরিটি বা বিসিসিআই ওনারা চেষ্টা করছে তাদের সম্ভব তাদের যে ফরেন রিক্রুট যারা আছেন তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে। এটা তো কাজ হচ্ছেই। প্লেয়ারদের সাথে কথা হয়েছে, বাট বিসিসিআইর সাথে কথা হয় না এখনো। স্থগিতাদেশ কবে উঠবে এ নিয়ে আপাতত শোনা যাচ্ছে 2 ধরনের কথা। একটি পক্ষ চাচ্ছে 1 সপ্তাহের কঠোর কোয়ারেন্টিন শেষে আবার আইপিএল শুরু করতে। আরেক পক্ষের চাওয়া এই বছরের জন্য আইপিএল এর সমাপ্তি ঘোষণা।
বাকিটা সময়ের হাতে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়েছে চীনের রকেট লং মার্চ 5B। তীব্র গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এর 100 ফুট লম্বা কোর স্টেজ। কয়েকদিনের মধ্যেই এটি ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। মহাকাশ গবেষণা সংস্থা নিউজ পোর্টাল স্পেস নিউজ এই তথ্য দিয়েছে। ওয়াংচ্যাং স্পেস সেন্টার থেকে 28 এপ্রিল পৃথিবীর কক্ষপথে যায় লং 5 মার্চ বি। 16.6 মিটার লম্বা ও 4.2 মিটার প্রস্থের মডিউল পৌঁছে গন্তব্যে। চীনা রকেটটি সফলভাবে মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও থাকেনি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে। এখন নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছে কক্ষপথে। এর 100 ফুট লম্বা কোর স্টেজ অংশটি বিচ্ছিন্ন হয়ে কয়েকদিনের মধ্যেই বায়ুমণ্ডলে ঢুকতে পারে বলে শঙ্কা বিজ্ঞানীদের। বিচ্ছিন্ন অংশটি ভূপৃষ্ঠ থেকে 106 থেকে 231 মাইল উচ্চতার মধ্যে ওঠানামা করছে। যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে। কোথায় পড়তে পারে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এর আগে 2018 ও 2019 সালে পৃথিবীর কক্ষপথে দুটি মহাকাশ স্টেশন পাঠায় চীন। তবে 7 টনের তিয়াঙ্গন 1 সফল হয়নি, আর পৃথিবীর কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করছে তিয়াঙ্গন 2। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। জীবাণুঘটিত মহামারী ঠেকাতে লিডার্স গ্রুপে 7 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে অগ্রাধিকার। রাশিয়ার আগেই আসছে চীনের করোনা টিকা। ভারত ছাড়া অন্য দেশ থেকেও অক্সফোর্ডে টিকা আনার উদ্যোগ। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিদেশে নেয়ার আবেদন আসেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে হেফাজতে তাণ্ডবের লক্ষ্য ছিল তালেবানি সরকার গঠন। 8 বছরে 67 মামলা, 4টির চার্জশিট গঠন। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 3য় মেয়াদে মমতা ব্যানার্জির শপথ আজ। নন্দীগ্রামে ভোট পুনর্গণনা চায় তৃণমূল। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।